তো এই যে তিনি দিয়ে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে তিনি যে বিস্তৃত করলেন আমাদের ঐতিহ্যকে, আমাদের দেশপ্রেমকে, আমাদের স্বনির্ভরতাকে, আমাদের উদ্যোগকে, সেটি কিন্তু এই তিনটি কারণ তাকে ইতিহাসে মহানায়কের স্থান দিয়েছে, স্টেটসম্যানের স্থান দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটি দল যিনি প্রতিষ্ঠা করলেন। আপনারা আজকে সকলেই সৌভাগ্যবান যে আজকের এই কর্মশালায় আপনারা উপস্থিত হয়েছেন। যারা, তাদেরকে বলবো যে একটি কথা আপনারা গর্বের সাথে বলতে পারেন যে আপনারা এমন একটি দলের সঙ্গে যুক্ত, যে দলের সম্পর্ক রয়েছে দেশের মানুষের সঙ্গে, আবাল বৃদ্ধ বনিতার সঙ্গে। নগর থেকে প্রান্তরে তিনি ঘুরে বেড়িয়ে যেভাবে মানুষকে সংগঠিত করেছিলেন, তার আমব্রেলায় নিয়ে এসেছিলেন। এই লিগেসি কিন্তু আজকে বহন করে চলেছেন আমাদের আজকের অনুষ্ঠানে যিনি উপস্থিত, দেশনায়ক তারেক রহমান। লিগেসির ব্যাপারটা বুঝতে হবে। এই গণতান্ত্রিক সরকার নাই বলে, নির্বাচিত মানুষের প্রতিনিধি সরকার নাই বলে যা ইচ্ছে তাই ব্যবহার করা হচ্ছে বাংলাদেশের প্রতি। বাংলাদেশের মানুষ তো অন্যায় করেনি, শাসক শ্রেণী জোর করে ক্ষমতায় আছে। কিভাবে অন্যায় করা হচ্ছে আপনাকে এটা বুঝতে পারেন? আপনার দেশ বাংলাদেশের নাগরিক, আপনি বিলেতে আসবেন, ভিসা নিতে হবে কোত্থেকে? নয়াদিল্লি থেকে। কি হিউমিলেশন! এরকম অসংখ্য হিউমিলেশনের উদাহরণ আছে, আমি সময়ের কারণে সেদিকে যাচ্ছি না, বলা যাবে। তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার কূটনীতিতে তিনি যে লিগেসি শুরু করেছিলেন, যেটি বহন করা হয়েছে, আমি 5 বছরের কথাও একটু বলবো। আমার সময় শেষ হবার 2 মিনিট আগে বলে দিয়েন, তাহলে আমি শেষ করে ফেলবো। তো 5 মিনিটস, থ্যাংক ইউ। তো যেটি তিনি শুরু করেছেন, আপনি দেখেন আজকে চাইনিজ প্রাইম মিনিস্টার না প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করেছেন। সেখানে তারা $24 বিলিয়ন দেবার কথা বলেছেন, এবং এর আগে ভারতের সঙ্গে তাদের দফারফা হয়েছিল, ওরা বোধহয় $2 বিলিয়ন দেওয়া হয়েছে। এখানে স্ট্র্যাটেজিক্যাল কিছু ব্যাপার আছে যেটি আমাদেরকে আমলে রাখতে হবে। এই চায়না কিন্তু 75 সাল পর্যন্ত বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাই। এই চায়নার কারণে কিন্তু আমরা জাতিসংঘের সদস্য পদ লাভ করিনি। তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোত্থেকে শুরু করেছেন? সেই চায়না থেকেই শুরু করেছেন। সেই চায়নার সমর্থনেই বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করেছে। বাংলাদেশ 1978 সালে জাপানকে পরাস্ত করে জাতিসংঘের যে সিকিউরিটি কাউন্সিলের অস্থায়ী সদস্য সেটি লাভ করেছে। ইরান ইরাকের যে 3 সদস্যের মাত্র কমিটি ছিল, ইরান ইরাকের যে সেই অবস্থাকে নিবৃত্ত করবার জন্য, একটা শান্তি আনয়নের জন্য, কাছাকাছি নিয়ে আসবার জন্য, সেটিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান লিড করেছেন। আল কুদস কমিটি, যেটিকে আমরা বলি যে প্যালেস্তাইনের অধিকার আদায়ের, এখনও বাংলাদেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারা বাংলাদেশের ফরেন পলিসির মধ্যেই তখনই সেটা অ্যাডাপ্ট করা হয়েছিল যে আমরা ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের সমর্থন করি। সেই আল কুদস কমিটিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ছিলেন এবং তিনি সর্বাগ্রে ভূমিকা পালন করেছেন। তো সেই লিগেসি কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে বিচরণ করেছেন, যেভাবে বন্ধুত্বের হাত বাড়িয়েছেন, একই লিগেসি বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমান বহন করেন, বিশ্বাস করেন সেই কূটনৈতিক ধারাকে। বন্ধুত্ব আপনার সঙ্গে আমার হতেই পারে, এবং অনেকে ভারতের কথা বলেন। অবশ্যই ভারত একটি নিকট প্রতিবেশী বড় রাষ্ট্র, তার সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অবশ্যই থাকা উচিত। কিন্তু বন্ধুত্বের ভিত্তি কি? বন্ধুত্বের ভিত্তি হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট, সমতা, সমমর্যাদা। এখন আপনি যদি মনে করেন আমার বড় ভাই, তাহলে তো আর বন্ধুত্ব হলো না, সেখানে দাদাগিরির বিষয়টা চলে আসলো। সুতরাং বন্ধুত্ব হতে হবে সমমর্যাদার ভিত্তিতে, সমতার ভিত্তিতে, এবং সেই কূটনীতি বিএনপি লালন করে, ধারণ করে, এবং বাংলাদেশের মানুষ সেটিই চায়। এখন বাংলাদেশের আজকের বাস্তবতা যেটি, সেটির সঙ্গে সেই বাস্তবতা যদি মিলান, তাহলে কেউ কোনো কিছু বুঝে উঠতে পারবেন না। কারণ এখন বাংলাদেশ কেবলমাত্র একটি নিশানা ধরে এগুচ্ছে, একটি পথে অগ্রসর হচ্ছে। এতে করে আমাদের দেশের মানুষ কিন্তু সাফার করছে। নিশ্চয়ই এভরিথিং হ্যাজ এ লিমিট, এরা লিমিট অনেক আগেই ক্রস করেছে। এর একটি পরিত্রাণ হয়তো, আমি মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের কথা আমারও দেখার সুযোগ হয়েছে, আপনারা যারা অনেকে দেখেছেন। বাংলাদেশ যে ঐতিহ্যগতভাবে ব্রিটিশ পূর্বযুগে এই অঞ্চলকে বলা হতো দারুল হরব, অর্থাৎ বিদ্রোহের দেশ, বিশৃঙ্খলাপূর্ণ জাতি, তারা কোনো কিছু চাপিয়ে দিলে মানতে চায় না। এখন হয়তো বুলেটের জোরে মানুষকে গুম খুম করে একটি, তারপরও মানুষ যেভাবে তার অধিকার আদায়ের জন্য জেগে উঠেছে, মানুষ যেভাবে অবিরত যে সংগ্রাম করে চলেছে, এটি নিশ্চয়ই
আপনারা যারা বিলেতে বসে ভালো অবস্থানে আছেন তাদেরকে বাহবা দিতেই হবে। মানুষ কিন্তু তার প্রাণপণ লড়ে যাচ্ছে। স্বাধীন সাংবাদিকতা আজকে রুদ্ধ, কিন্তু তারপরে আপনি দেখেন সোশ্যাল মিডিয়ায় বিপ্লব চলছে। আপনি যেভাবে অনেকে বলেন যে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু যে রেসপন্ড হয় সোশ্যাল মিডিয়াতে সেটি বলে শেষ করা যাবে না। কিন্তু কিছু কিছু রেসপন্ডের আপনারা, আমি বিশেষ করে আপনাদের আজকের বাস্তবতার কারণে বলছি, আমি একটু নোটিস করতে চাই। যেমন আপনাদেরকে অনেকেই ফলো করে, গতকালকে মাহবুব যেটি বলেছে যে যেহেতু লন্ডনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান আছেন, আপনারা ওনার সঙ্গে মিটিং সভা সমাবেশ করার সুযোগ পান, সুতরাং আপনাদেরকেও তথ্য উপাত্তের দিক থেকে ছবি প্রয়োগের ক্ষেত্রে, স্ট্যাটাস দেওয়ার ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে। আমি অনেককেই দেখি, আমি নাম বললে বলতেও পারি, বলবো না, শীর্ষস্থানীয় পদে আছেন, দুটি ছবি পাশাপাশি রাখছেন, বলছেন বলেন তো কে জনপ্রিয়, কে তাকে বেশি লাইক করেন। দেশনায়ক তারেক রহমানের সাথে আমি অবশ্য প্রতিবন্ধীদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করি, আমি কিন্তু বিকলাঙ্গ শিশুকে নিয়ে বলতে চাই না, কারণ আমরা ইকুয়াল অপরচুনিটির দেশে থাকি। তার প্রতি আমি রেসপেক্ট রেখেই বলছি যে এরকম একটা বিকলাঙ্গ প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, তার সঙ্গে কেন আপনারা বাংলাদেশের যে আশা আকাঙ্ক্ষার প্রদীপ, যে লিগেসি তিনি বহন করছেন, দেশের ঐতিহ্যে যে সংগ্রাম, যে গণতন্ত্র, তাকে কেন আপনারা একসাথে মেলাবেন? এটি করবেন না কখনো। এটি জাতীয়তাবাদী শক্তি এটি করতে পারে না। ও কোত্থেকে এসেছে তার লিগেসি আপনারা জানেন, এবং সে মাসে 4 কোটি টাকা বেতন নিয়ে সে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছে। আমি তো প্রধানমন্ত্রী অফিসে চাকরি করেছি, আমি একটি দলের জন্য দেশ নায়ক তারেক রহমানকে দেশের সর্বোচ্চ অফিসে দেখিনি। উনি বেছে নিয়েছেন সেই মেঠোপথ যেখানে মানুষ বসে আছে, মানুষের সঙ্গকে তিনি পছন্দ করেছেন, এই প্রধানমন্ত্রীর সুখ স্বাচ্ছন্দ্যকে নয়। এখনো তিনি মানুষের সমর্থন, মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে চান মানুষের সমর্থন নিয়ে। নিশ্চয়ই সেটি ঘটবে। আপনারা কি সন্দেহ আছে কারো? ব্যারিস্টার রফিকুল হকের সন্দেহ থাকলে থাক, বিএনপি তাকে পৃষ্ঠপোষকতা করে করুক, কিন্তু এদের সম্পর্কে আপনাদের সাবধান থাকতে হবে। সুবিধা পেলে আমি থাকবো, আর আমি বলবো বিকলাঙ্গ দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। আর যাতে উঠার জন্য আপনি ওয়েস্টিনে আসবেন, সংবাদ সম্মেলনে থাকবেন, তো আপনি সেদিন কেন গেলেন না 29শে ডিসেম্বর, যেদিন বেগম খালেদা জিয়া জাতীয় পতাকা নিয়ে দেশের সখণ্ডতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য ডাক দিয়েছিলেন? আপনি কোথায় ছিলেন? ওয়েস্টিনে কেন? স্যান্ডউইচ খাবার জন্য? তো এই বিষয়ে আপনাদের শুধু কর্মশালার মধ্যে এই কারণে বলছি, আপনাদেরকে বন্ধু চিনতে হবে। সুযোগ সুবিধার জন্য যারা আসে তাদের সম্পর্কে সচেতন থাকতে হবে। মারদাঙ্গা করতে হবে তা বলছি না, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, লেখনির মাধ্যমে তাদেরকে জবাব দিতে হবে। বিএনপি কোনো দেউলিয়া দল নয়। 3 বার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। বিএনপিতে কিছু মুরব্বীর আনাগোনা হয়, তারা মনে করে যে তারা শিক্ষক আর বাকি বোধ হয় সবাই ছাত্র। এরকম বক্তৃতা আপনারাও দিতে পারবেন, অহরহ সোশ্যাল মিডিয়ার যোগ, আপনি গুগল টাইপ করলেই পাবেন। কিন্তু সেই বিষয়ে আপনাদের সচেতন থাকতে হবে। আজকে আমার অনেক কিছু বলবার ছিল, আমি সেদিকে যাচ্ছি না। তবে লাস্টলি একটি পত্রিকাকে কোট করছি আমি। যখন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই পৃথিবী ছেড়ে চলে গেলেন, দুনিয়া কিভাবে পোর্ট্রেট করেছে। দি ওয়াশিংটন পোস্ট আপনারা জানেন, সবচেয়ে প্রভাবশালী পত্রিকা, তারা বলছে, সম্পাদকীয় লিখেছে, থার্ড ওয়ার্ল্ড ট্র্যাজেডি, যেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইন্তেকাল করলেন, 3 জুন 1981 এটি প্রকাশিত হয়। তো সেটি বলছে, প্রেসিডেন্ট জিয়া ট্রিটেড ইন অল সাইডস as his country's chief asset. He had come to power as a result of intrigue, but he ended martial law, restored fundamental rights, and held respectable election in 1971, in which he owned 77% of vote. Inevitably, he was compared with President Zia of Pakistan, the country Bangladesh broke from in 1971, who spent the same period consolidating his personal rule. President Zia of Bangladesh was best known for his passionate and, in the third world, rare devotion to village level of economic development, not once simply to issue directives from the capital. He spent 20 days a month visiting peasants, এখানে কৃষক বলতে তারা peasants শব্দটি ব্যবহার করেছে, আমরা নরমালি ফার্মার বলি, exhorting them to learn to read, to grow more food and limit family size. He was getting result too. উনি কিভাবে তার সম্পাদকীয়তে তারা বলছে,
আমি খুব খুশি হতাম এরকম একটি সম্পাদকীয় যদি আরেকজন নেতা যারা দাবিদার তার মৃত্যুর পরে আমি অনেক ঘেটেছি, যদি একটি পেতাম তাকেও আমি আজকের দিনে বলতাম। আমি চ্যালেঞ্জ করলাম আর আজকে যদি কোনো আওয়ামী মনা বুদ্ধিজীবী যদি এরকম কোনো সম্পাদকীয় দেখাতে পারেন আমি তার পক্ষে 3 প্যারা লিখে দিব। তো যাই হোক, আজকের যে বাস্তবতা, এই বাস্তবতা, এই যে কর্মশালা, এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কর্মশালা এবং নিশ্চয়ই আমাদের ডক্টর হাসনাত হোসেন এবং ডক্টর মালেক যারা কালের সাক্ষী, ইতিহাসের সাক্ষী, তারা যেভাবে ইতিহাস থেকে বলতে পারবেন আমরা হয়তো ঘেটে ঘুটে পড়াশোনা করে বলবো। তো তাদের বক্তব্য নিশ্চয়ই আপনাদের জন্য কাজে আসবে এবং এই কর্মশালা, যে কর্মশালা আপনারা আয়োজন করেছেন, এই কর্মশালার মাধ্যমে আপনারা সমৃদ্ধ হবেন এবং আপনাদের রাজনীতিক জীবনে সেটি কাজে লাগবে আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।